শপথ নিলেন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে বিচার বিভাগ, আশা শিক্ষার্থীদের। চাটুকার মিডিয়া বন্ধের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাত্র জনতা হত্যার হুকুমদাতাদের বিচারের ঘোষণা, পুলিশকে কাজে ফেরার নির্দেশ। দেশ ত্যাগের 7 দিনের মাথায় নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা হারানোর জন্য যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ। এবং পুলিশ শূন্য রাজধানীর সড়ক সামলাচ্ছে স্কাউট ও ছাত্র সমাজ। চলছে পরিচ্ছন্নতা সহ নগরীর সৌন্দর্য বর্ধন, সর্বস্তরের সাধুবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিশ্বাস, আগামীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করবে বিচার বিভাগ। নাসির উদ্দিনের রিপোর্ট। আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা। এ নিয়ে এখন পর্যন্ত শপথ নেন 16 জন। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে উপদেষ্টা তালিকায় থাকা ফারুকি আজম এদিনও শপথ নিতে আসেননি। এর আগে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ কয়েকজন উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, নানা কারণে মানুষের আস্থা হারিয়েছে বিচার বিভাগ। সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো, সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো। সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান জনবান্ধব করার প্রত্যয় জানায় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। নিরস্ত্র করার পূর্বে তারপর পুলিশ ব্যবস্থাকে যত সম্ভব দ্রুত ঢেলে সাজিয়ে ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। চাটুকার মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, একটা দেশ তখনই ডোবে যখন মিডিয়া মিথ্যা প্রচার করে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদেরও কাজে ফেরার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্যামুজ্জামান চৌধুরী রিপোর্ট। বৃহস্পতিবার শপথ এবং পরদিন দপ্তর পাওয়ার পর রোববার সচিবালয়ে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। নিজ কার্যালয়ে প্রবেশের আগেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ক্রান্তিকালে 15 বছর কথা বলেন। দখল ও চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে 15ই আগস্টের মধ্যেই পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, মিডিয়া মিথ্যা প্রচার করলেই একটা দেশ ডুবে যায়। চাটুকার মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিভাবে মিডিয়াগুলোকে আমরা এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ, কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন,
পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো তৈরি করা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র জনতা হত্যার নির্দেশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশীয় তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত হওয়ার 7 দিনের মাথায় নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় শেখ হাসিনা বলেন, তার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেন তিনি। বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। কয়েকদিন নীরব থাকলেও 7 দিনের মাথায় নীরবতা ভেঙেছেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। পত্রিকাটি বলছে, শনিবার শেখ হাসিনার পাঠানো বার্তায় বলা হয়েছে, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিলে তার ক্ষমতা পাকাপোক্ত হতো। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গ তাকে একটি প্রস্তাব দেন, যেখানে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারবেন। দেশে থাকলে আরও বেশি প্রাণহানি ও সম্পদ ধ্বংস হতো, এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আর যাতে লাশের মিছিল দেখতে না হয় সেজন্য পদত্যাগ করছেন। আগামী সপ্তাহে তিনি গণমাধ্যমেও বক্তব্য দিতে পারেন বলে উল্লেখ করেছে দ্য প্রিন্ট। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। দেশ অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দাবি করেন, দেশ জুড়ে যে নৈরাজ্য হচ্ছে তাতে ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীরা জড়িত। বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না বলেও জানান তিনি। হ্যাঁ, হতে পারে যারা চক্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে, যারা শাসক দল ছিলেন এবং যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। তারা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকে, এই সমস্ত আলোক পিয়াসী শিশু কিশোরদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি এবং এই গুলির মধ্যে দিয়ে তারা একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। রাজধানীর সড়ক সামলাচ্ছে বিএনসিসি ও শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান চালক ও সাধারণ মানুষ। দেশের এই বিশেষ মুহূর্তে ক্যাডেটদের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছেন বলে জানালেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর সংসদ ভবনের সামনে এভাবেই হাত উঁচিয়ে সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। আর রাস্তায় তাদের সব ধরনের সহায়তা করছে মানুষ, জানালেন দায়িত্বরতরা। আমার কাছে না মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন কোনো ছবি বা মুভির নায়িকা, মানে সবাই এত ভালোবাসা দিচ্ছে, মানে রাস্তা থেকেও দেখা যাচ্ছে অনেকে স্যালুট দিচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। এখন তো দেশে পুলিশ নাই, পুলিশরা ওইভাবে এখন আমাদেরকে দেওয়া হয়েছে যাতে দুর্যোগের সময় আমরা পাশে থাকতে পারি সবার। জনগণের রেসপন্স খুবই ভালো, সাধারণ মানুষ আমাদের সাহায্য করছে, সাথে সাথে স্কুল কলেজের কলেজ ভার্সিটি লেভেলের যে ভলেন্টিয়াররা সাথে আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং তারাও খুব ভালো কাজ করছে। সংসদ ভবনের সামনে বিএনসিসি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। এর আগে মিরপুরে সনি সিনেমা হলের সামনে সাংবাদিকের মুখোমুখি হন তিনি। দেশের জনগণের কষ্ট লাঘব করার জন্য বর্তমানে নিয়োজিত আছে এবং আমরা দেশের বিএনসিসি ক্যাডেটরা যোগাযোগ ব্যবস্থা তথা ট্রাফিক সিস্টেমকে সচল রাখার জন্য এবং উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর বাইরেও বিএনসিসি ক্যাডেটরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এবং আমাদের এই কার্যক্রম দেশের 64টি জেলায় বিস্তৃত।
আর ষষ্ঠ দিনের মতো সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। নেই কোথাও কোনো বিশৃঙ্খলা, তাদের হাতের ইশারা আর বাঁশিতেই নিয়ন্ত্রণ হচ্ছে রাস্তা। আমরা নিজ দায়িত্বে তাদের স্বেচ্ছায় যেন আমাদের দেশের জন্য আমরা সেবাগুলি করতে পারি। যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে, তাদের পূর্বের কোনো ট্রাফিকের এক্সপিরিয়েন্স না থাকলেও তারা যখনই দেশকে ভালোবেসে ফেলছে, তখন তারা নিজ নিজ স্থান থেকে তারা সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতেছে। আমাদেরকে ট্রাফিকের জন্য অল্প কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাট ছাত্ররা আমাদেরকে অনেক সাপোর্ট করছে। আমাদের কথা মানুষ যথেষ্ট পরিমাণ শুনতেছে, আমরা মানুষের থেকে অনেক পরিমাণ সাড়া পাইতেছি। তাদের এই উদ্যোগ দেশের সড়কে ফিরিয়েছে শৃঙ্খলা, বলছেন চালকরা। আইন শৃঙ্খলা অনেক সুন্দর, এরকম যদি পুলিশ কাজ করে তাহলে রাস্তায় যানজট থাকবে না। হচ্ছে শহর মধ্যে একটা উৎসব ভাব। আমি দেখেছি অনেক শিক্ষার্থীরা যারা কাজ করছে, উৎসবের মধ্যে কাজ করছে, অনেক আনন্দ নিয়ে কাজ করছে, এবং যারা যারা আমাদের জনগণ আছে তারা ওদেরকে অনেক সাপোর্ট করছে। এদিকে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে তারা এঁকেছেন দ্রোহ, স্বাধীনতা ও চেতনার বাণী, গ্রাফিতি। আমরা যে মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলিনি এবং নতুনভাবে দেশটাকে পেয়েছি, সেই নতুন দেশে আমরা মানুষকে কিছু জিনিস নতুনভাবে শিখাচ্ছি, নতুনভাবে বুঝাচ্ছি। আগামী প্রজন্মের জন্য আমাদের মেসেজ একটাই, সেটা হচ্ছে গিয়া আমরা কোনো বৈষম্য রাখবো না, আমাদের কোনো বৈষম্য থাকবে না, কোনো থাকবে না। তো আমরা এইভাবেই ইনশাল্লাহ আমাদের দেশকে আগে নিয়ে যাবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশের মতো চট্টগ্রামেও কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এবার বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন জনজীবন অতিষ্ঠ, তখন বাজার দর নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাব ও ভোক্তা অধিদপ্তর। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ডিও ব্যবসা বাণিজ্যে ক্রয় বিক্রয় থাকবে, ক্রেতা ও বিক্রেতা থাকবে, এটা স্বাভাবিক প্রথা হলেও দীর্ঘদিন ধরে ক্রেতা ও বিক্রেতার মাঝখানে কমিশন এজেন্টস নামে একটি মধ্যস্বত্বভোগী নিত্যপণ্যের বাজার থেকে লাভের একটি বড় অংশ নিয়ে যাচ্ছে। আর তাদের কমিশন এজেন্টস প্রথা, ডিও অথবা স্লিপ প্রথার কারণে দেশের ব্যবসা বাণিজ্যে একটি চক্র বিপুল অঙ্ক হাতিয়ে নিচ্ছে। এই কারণেই ব্যবসা বাণিজ্যে কারসাজি বন্ধ, মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা বন্ধ করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা বলছেন, পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা বাজার দর ঠিক না রাখলে প্রয়োজনে সিন্ডিকেট ভাঙতে আন্দোলনে নামার কথাও জানান তারা। প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা মহল্লায় যে বিশাল বড় বড় জায়গা আছে, ওগুলোতে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রাখতেছি, ভবিষ্যতে রাখবো। যদি দ্রব্যমূল্য এমন হয় যে মানুষ আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অবশ্যই তাহলে আমরা আন্দোলনটা চলমান রাখবো। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক। যিনি 80 টাকা বিক্রি করছেন তিনি কোনো ভাউচার দেখাতে পারছেন না। এখন আমার কাছে একটা ভাউচার নিয়ে আসছে অন্য জায়গা থেকে, তো এখন এটা তো গ্রহণযোগ্য না। ওনার পণ্য আসবে, ওনার কাছে ভাউচার আসবে। আমরা এই জায়গাটুকু আমরা দেখব যাতে উনি এটা কোনো গ্যাপ যেন না রাখে, ব্যবসায়ীরা স্বচ্ছতার সাথে ব্যবসা করবেন। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা নিজেদের সংশোধন করে নেবে বলে আশা করছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। ছাত্ররা ইতিমধ্যে মাঠে নেমেছে, ট্রাফিকের পরে বাজার তদারকিটাকে তারা কাছে নিয়েছেন। আমরা মনে করি আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তবে ব্যবসায়ীরা নিজেরা সংশোধন না হলে এই অবস্থার পরিত্রাণ সম্ভব নয়। তো এখানে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে মনিটরিং করে করা যাবে না, ব্যবসায়ী যদি নিজের থেকে এগিয়ে না আসে। তবে যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকার নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। কিছুতেই নাগালে আসছে না পণ্যমূল্য। কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম কমার খবর ছড়িয়ে পড়লেও বাজার চলছে উল্টো গতিতে। কাঁচামরিচ 260, পেঁয়াজ 110 এবং টমেটোর কেজি 150 টাকা। চালের দাম বস্তায় বেড়েছে 150 টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ভোক্তারা। রেজা খানের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম কমার খবর দেখা গেলেও বাস্তব চিত্র উল্টো। পণ্যমূল্য কমেছে। ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়লেও তাতে বিস্ময় জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সেনাবাহিনী একটা দিয়েছে তো 70 টাকা, জি, আর লবণ হলো 30 টাকা। 115 টাকা কেজি, জি।
লবণ 40 টাকা কেজি। আসলে তো কোনো দামই কমে নাই, আগের মতোই আছে। পেঁয়াজ, আলু, আদা, রসুন আগে যা ছিল তাই। তরকারির দাম তো আগের মধ্যে সবাই বলে তরকারির দাম কমে নাই তো। পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটোর দাম আকাশ ছোঁয়া। বেশিরভাগ সবজির দাম 50 থেকে 100 টাকা কেজি। কাঁচামরিচ 260 টাকা কেজি, আর কাঁচামরিচ আপনার টমেটো হয়েছে 150 টাকা। কমে নাই পেঁয়াজের দাম। আলুর দামও একই অবস্থা, 60 টাকা কেজি, আর পেঁয়াজ 110 টাকা কেজি। ভেন্ডি 50 টাকা, শসা 50 টাকা, ঝিঙ্গা হইলো 80 টাকা, চিচিঙ্গা 50 টাকা। বছর জুড়ে মাছের বাজারে চলা উত্তাপ এখনো চলছে। সরবরাহ স্বাভাবিক, তবে ক্রেতার অভাবে দাম সামান্য কমাতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। লোকজনই তো আসে না, বেচা কিনা নাই। এই যে মাছ লই বই রয়েছি, মাছের দাম 500 টাকা থাকলে কয় 300 টাকা, কয় টাকা নাই, টাকা দেনে কই গেছে সবার লাই দেনে কইতে নেই। চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা আর বস্তায় 150 টাকা পর্যন্ত বেড়েছে। সবাই বলতেছে চালের দাম কমতে আছে, জিনিসপত্রের দাম কমতে আছে। এখন আমরা বাজারে গিয়ে দেখি চালের দাম আরো বেশি। প্রায় বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেড়ে গেছে চালের দাম। এখন 1 কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা। ক্রেতার অভাবে গরু, খাসি ও মুরগির বিক্রি কমেছে, দাম আছে আগের মতোই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। BFIU এর পক্ষ থেকে বলা হয়েছে, হাসান মাহমুদ, স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও 1 বছরের বেশি সময় ধরে তিনি দেশেই নেই। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে দৈনিক 2 লাখ টাকার বেশি নগদ টাকা তোলা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য থাকবে। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক যে কোনো পরিমাণ টাকা আরেক হিসেবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। ক্রীড়াঙ্গনের খবর। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করতে এসে একথা জানান তিনি। আইসিসির আইনের মধ্যে থেকে বিসিবির সভাপতি পদে কাউকে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানান আসিফ মাহমুদ। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শপথ নিলেন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে বিচার বিভাগ, আশা শিক্ষার্থীদের। চাটুকার মিডিয়া বন্ধের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাত্র জনতা হত্যার হুমদাতাদের বিচারের ঘোষণা। পুলিশকে কাজে ফেরার নির্দেশ। দেশ ত্যাগের 7 দিনের মাথায় নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা হারানোর জন্য যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ। এবং পুলিশ শূন্য রাজধানীর সড়ক সামলাচ্ছেন স্কাউট ও ছাত্র সমাজ। চলছে পরিচ্ছন্নতা সহ নগরীর সৌন্দর্যবর্ধন, সর্বস্তরের সাধুবাদ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে মোহনার সবশেষ খবর জানতে চোখ রাখুন মোহনা টিভিতে এবং মোহনার ভিজিট করুন পেজে www.mohana.tv।